ভ্লাদিমির পুতিনের হামলায় ইউক্রেনের অবস্থা জেরবার। ইউক্রেন এখন বাসে কিনা মরে সেটি হলো দেখার বিষয়। বড় রকমের একটি সন্দেহভিত্তিক অবস্থা নিয়ে বর্তমানে পুরো আমেরিকা সহ ন্যাটো বাহিনীকে চুরমার করে দিয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। সর্বশেষ সংবাদ বেরিয়েছে 17 মার্চে ইরানের একটি প্রতিরক্ষা দল রাশিয়া গিয়েছিল কোন কোন অস্ত্র লাগবে সেগুলো বাছাই করতে, এবং মিস্টার ভ্লাদিমির পুতিন দু হাত ভরে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করেছেন। আর এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য মূলত ইরান এবং রাশিয়া গভীরভাবে কাজ করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় অবস্থা বজায় রেখেছে। পশ্চিমাদের ধারণা হলো এখানে ইরান এবং রাশিয়া যে ধরনের চুক্তিতে আবদ্ধ হচ্ছে তার মাধ্যমে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সমরাস্ত্র পেতে পারে। বন্ধুরা, অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন প্রযুক্তি থেকে শুরু করে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানও এখানে থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা মোকাবেলা করার জন্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তারা গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা হিসেবে রাখতে পারে ইরান এবং রাশিয়ার অভ্যন্তরভিত্তিক যে সকল সামরিক বাণিজ্য রয়েছে সেখানে। ইতিমধ্যে এমনও হতে পারে ইরান এই ধরনের উচ্চ প্রযুক্তির প্রযুক্তিগত সামরিক জ্ঞান ইরানের কাছে সরবরাহ করেছে এবং ইরান সেই প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। আর যাই হোক, চরম বাস্তবতাটি স্বীকার করতে হবে। বন্ধুরা, দখলদার দেশটিকে রক্ষা করার জন্য যেমন চারিদিক থেকে তাদের যে সকল মানবাধিকারের বিভিন্ন সময় বয়ান দিয়ে থাকে, এভাবে বয়ানধারী বন্ধুরা যারা ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশসীমার বাইরে এবং আকাশসীমার অভ্যন্তরে ধ্বংস করেছে, মূলত তারাই এখানে এমন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। তারপরেও তারা সবগুলো ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করতে পারেনি। আমি অনেক আগে অনেক ভিডিওতে বলেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে আপনি 100% ভরসা রাখতে পারেন না। বন্ধুরা, পৃথিবীর যত সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আপনার আকাশসীমাকে সুরক্ষিত করেন না কেন, এই আকাশসীমা ফাঁকি দিতে পারে যে কোনো একটি অবশ্যই একটি মামুলি ড্রোন। আর এমনই ধরনের এক ড্রোনের আঘাতে হিজবুল্লাহ 14 জনের মতো দখলদার বাহিনীকে বা দখলদার বাহিনীর সৈন্যকে পরপারে পাঠিয়ে দেওয়ার একটা কায়দা করে ফেলেছে। গত কয়েকদিন পূর্বেই আপনি হয়তো শুনতে পারছিলেন যে ইরান প্রচণ্ড ধরনের হামলা চালাবে ইসরায়েলের অভ্যন্তরে। এখন যুদ্ধের রীতি বা সিস্টেমটি বদল হয়ে গেছে। আগে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এইগুলোর মাধ্যমে হামলা চালানো হতো, আর এখন যে হামলাটি চলে সেই হামলাটি হচ্ছে আপনার আত্মঘাতী ড্রোনের মাধ্যমে। ড্রোন দিয়ে মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে বিভ্রান্ত করা হয়, আর ড্রোনের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার পর ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে বিভ্রান্ত করা হয় যেগুলো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যেন পরবর্তীতে একটি ক্ষেপণাস্ত্র বা ক্রুজ মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইলের ঢেউগুলোকে তারা সামলাতে না পারে। হিজবুল্লাহর ঘরে বানানো ক্ষেপণাস্ত্রের সামনেই মূলত আয়রন ডোম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খেই হারিয়ে ফেলে। আর ইরানের মতো একটি দেশ যখন সম্মিলিত হামলা চালাবে তখন তাদের এই সকল ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল অথবা ক্রুজ মিসাইলগুলোকে সামলাতে হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে 4 থেকে 5টি দেশ যখন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তারপরেও তাদের বিভিন্ন বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক ঘাঁটি একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। অর্থাৎ মাত্র 2 থেকে 3% বিভিন্ন ধরনের আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সম্ভবত সেখানে আঘাত এনেছিল, আর তাতেই এই অবস্থা হয়েছে। আর যদি 50%-এর মতো আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত আনত, তাহলে তো এমন কিছু ঘটতো যেগুলো ইসরায়েলের পক্ষে আসলে সহা সম্ভব ছিল না অথবা হজম করা সম্ভব ছিল না। আর এমনটি ঘটতো, হয়তো তারা সর্বসাফল্যে 20 থেকে 25% বা 30% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে সামাল দিতে পারত। যদি ইসরায়েল কোনো পূর্বাভাস না জানিয়ে ইরান কোনো পূর্বাভাস না জানিয়ে হামলা চালাতো। ইরান হামলাটি চালিয়েছে একেবারে তার কনসুলেট ভবনে হামলার 12 দিন পরে, এবং এর পূর্বে তারা মধ্যপ্রাচ্যের যে সকল আপনার মিত্র দেশ ছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং প্রতিবেশী দেশগুলোকে তারা জানিয়েছিল যে এখান দিয়ে আমরা হামলা পরিচালনা করব। মূলত ইরাক এবং জর্ডান, সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলোকে ছোড়া হয়েছে, এবং এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল টার্গেট ছিল তেল আবিব থেকে শুরু করে তাদের অন্য যে সকল বিমান ঘাঁটিগুলো ছিল সেখানে। এখন ভবিষ্যতে তারা এগুলো কোনো সিগন্যাল ছাড়া যদি মারে, অর্থাৎ কোনো পূর্বাভাস ছাড়া যদি মারে, মনে করেন 1000 খানিক যদি সার্চ করে এই দখলদার দেশটির উপর, এর 500টি যদি আঘাত আনে একেবারে ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর যদি কোনো লোকালয়ে এই ধরনের আঘাত আনে তাহলে সেখানের
আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ যে কোথায় গিয়ে ঠেকবে এই দখলদার দেশটির জন্য সেটি একটি নতুন অভিজ্ঞতা হবে। কারণ দখলদার দেশটি এতদিন পর্যন্ত অন্যদের মেরে এসেছে, মায়ের এখনও পর্যন্ত হজম করে নাই। 7ই অক্টোবর পর থেকে মারা খাওয়া শুরু করেছে। সুতরাং ভবিষ্যতে এই ঘাপান কোন জায়গা গিয়ে দাঁড়ায় সেটি হলো দেখার বিষয়। তবে ইরানেরও সতর্ক থাকতে হবে, কারণ সম্পূর্ণ পশ্চিমা শক্তি যেহেতু এই দখলদার অনৈতিক শক্তিটির বিরুদ্ধের পক্ষে রয়েছে, সেহেতু তারও সতর্কতার সহিত এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। তবে প্রথমবারের মতো তার কিছু সুবিধা এখানে এসে পেয়েছে। চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো তারা পাশে পেয়েছে। আর এ কারণেই ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিগুলো মোটামুটি যে পরিমাণ আগ্রাসী হওয়ার কথা ছিল তারা তখন চুপসে গিয়েছে। সুতরাং তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ আগ পর্যন্ত এমন ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত যাতে ইসরায়েলের সাথে একটি সর্বময় যুদ্ধ এড়ানো যায়। বর্তমানে যে ঘাপান তারা মেরেছে, পরবর্তীতে এই ধরনের ঘাপানের মাধ্যমে অল আউট যুদ্ধের কোনো মানেই হয় না। ইরান বর্তমানে তার পারমাণবিক উত্তরণের যুগে বসবাস করছে। সুতরাং ভবিষ্যতে যদি ইরান এই পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে চায়, আরও 5 থেকে 10 বছর তাকে এমন পর্যায়ে পৌঁছে যেতে হবে যে ইচ্ছা করলে এসে যতদূর ইচ্ছা, যতগুলো ইচ্ছা পারমাণবিক বোম বানানোর মাধ্যমে বা অস্ত্র তৈরি করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটি বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। ক্ষেপণাস্ত্র শক্তি বলেন, যুদ্ধবিমানের শক্তি বলেন, সাবমেরিন শক্তি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বলেন। তবে এক্ষেত্রে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন এই 3 ক্ষেত্রে তার রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগিতার প্রয়োজন রয়েছে। এবং রাশিয়ার যেহেতু সহযোগিতার মাধ্যমে সে নিজেই এই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে। অন্য দেশ থেকে ক্রয় করলে আপনি আপনার প্রয়োজন অনুসারে সবসময়ের জন্য সার্ভিস পাবেন না। যখন অন্য দেশ, বিশেষ করে রাশিয়া, তার নিজের প্রয়োজনে আপনার কাছে সামরিক সমরাস্ত্র বিক্রি বন্ধ করে দেবে বা বিক্রি স্থগিত করবে, তখন আপনি যুদ্ধের সময় বিপদে পড়বেন। সুতরাং উচিত হবে তুরস্কের মতো কাহিনীগুলো ঘটানো, অর্থাৎ রাশিয়ার সাথে কোঅপারেশনের মাধ্যমে সবগুলো আত্মনির্ভরশীলতার সাথে নিজেই উৎপাদন করা। তুরস্ক যেমন এখন সব কিছুই নির্মাণ করতে পারে, এমনই ইরানের এই পদ্ধতিগুলো বা এই সিস্টেমগুলো অথবা এই প্রজেক্টগুলো গ্রহণ করা উচিত। এই প্রকল্পের মাধ্যমে সে শুরু করবে যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণের কাজ, সে শুরু করবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণের কাজ, সে শুরু করবে অত্যাধুনিক প্রযুক্তির T-90 সমমানের ট্যাঙ্ক তৈরির কাজ, সে শুরু করবে S-400-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ। যখন এই জিনিসগুলো তার একেবারে সম্পূর্ণরূপে আয়ত্ত হয়ে যাবে, তখনই সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন, সাবমেরিনের ব্যবস্থা বলেন, অথবা যুদ্ধবিমানের ক্ষেত্রে বলেন, অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রগুলোতে বলেন, সে গুরুত্বপূর্ণ একটি ক্ষমতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে তার ডিটারেন্স ব্যবস্থাকে উন্নত করতে পারে। উচিত তার এই মুহূর্তে নিজেকে গুটিয়ে নেওয়া এবং এমন একটি অবস্থা তৈরি করা যেন সে নিজে তার একেবারে সপ্তপর্ণে তার সামরিক শক্তি, তার সামরিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং এর বাইরে অন্য যে সকল সমন্বিত কনভেনশনাল সামরিক শক্তিগুলো রয়েছে সেগুলোকে নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করা। এবং তার সাথে সমান্তরালে অবশ্যই পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে যেতে হবে যেন নিজে সে আত্মনির্ভরশীল হয়ে এমন বাণিজ্য তৈরি করতে পারে যেন কারো উপর নির্ভরশীল না হয়ে সে সামরিক শক্তিতে এবং বাণিজ্যিক শক্তিতে পৃথিবীর অন্য কোনো দেশকে ছাড়িয়ে যেতে পারে। আমেরিকার ইকোনমিক্যাল স্যাংশন এবং সামরিক স্যাংশন তাকে যেন আর ডাবাতে না পারে। ইতিমধ্যে সেই স্যাংশনকে তুড়ি মেরে সে এমন সক্ষমতার অধিকারী হয়েছে, শুধুমাত্র এগুলোকে কন্টিনিউ করতে হবে, তাহলেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং সময় মতো সে ঘাপান মেরে মূলত এগুলোকে উড়িয়ে দিতে পারবে। কি মনে হয় আপনাদের? ধন্যবাদ।